সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের রক্ত সংবহনতন্ত্রের কার্ডিয়াক চক্র। ঠিক আছে, এটি মানুষের রক্ত সংবহনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি আজকের লেকচারটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আর কার্ডিয়াক চক্র এই বিষয়টি হচ্ছে মানুষের যে রক্ত সংবহন যে প্রক্রিয়া, এটা আর জন্য আমরা হার্টবিট যেটাকে বলি আর কি, যে মানুষের হার্টবিট কীভাবে মানুষের শরীরে এটা চক্রাকারে চলতে থাকে। আমরা আজকে এই বিষয়টি, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আর কি। হ্যাঁ, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। আমি একটি ডায়াগ্রাম দেখাবো প্রথমে, ঠিক আছে, এবং এটিকে বিশ্লেষণ করব আর কি। পরবর্তীতে ধাপে ধাপে আলোচনায় যাব আর কি। চলো আমরা মূল লেকচারে চলে যাই। আমরা আজকে এখানে যেটা দেখব সেটি হচ্ছে মানবদেহের কার্ডিয়াক চক্র। ঠিক আছে, আচ্ছা, কার্ডিয়াক চক্র বোঝার জন্য আমি এখানে যে ছবিটি প্রদর্শন করেছি, তোমাদের এই ছবিটি প্রথমে ভালোভাবে বুঝতে হবে। এই ছবিটি যদি বুঝতে পারো, মোটামুটি এখানে কার্ডিয়াক চক্রের যে বিষয়টি রয়েছে এটি পুরোপুরি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। ঠিক আছে, তোমরা যারা এইচএসসি পরীক্ষাতে রয়েছো তোমরা এই বিষয়টি দেখতে পারো, পরীক্ষার মধ্যে এই ছবিটি তোমরা অঙ্কন করতে পারো আর কি। ঠিক আছে, এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আমি এখানে এই ছবিটির মাধ্যমে পুরো কার্ডিয়াক চক্রটি তোমাদের সামনে ব্যাখ্যা করব আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ফেজেস অফ কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ মানুষের যে হার্টবিট চলে সেটি পুরোটির যে বিভিন্ন ধাপগুলো রয়েছে এটি হচ্ছে সেই বিষয়টি। ঠিক আছে, এইভাবে চক্রাকারেই কিন্তু হচ্ছে মানবদেহের কার্ডিয়াক চক্র চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি যে এখানে যে টার্মগুলো ব্যবহার করা হয়েছে আগে এগুলো নিয়ে একটু আলোচনা করি। যে মানুষের আমরা জানি এই হার্টবিট মানুষের হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ, যেটা একটাকে আমরা বলবো হচ্ছে সিস্টল বা সংকোচন, ডায়াস্টল হচ্ছে প্রসারণ। কার ডায়াস্টল কার সিস্টল? আমরা জানি মানুষের হৃৎপিণ্ডের 4টি চেম্বার থাকে, 2টি অলিন্দ থাকে, 2টি নিলয় থাকে। 2টি অলিন্দের যে সংকোচন এটাকে আমরা বলবো হচ্ছে সিস্টল, এবং 2টি অলিন্দের যে প্রসারণ এটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টল। ঠিক অনুরূপভাবে 2টি নিলয়ের যে সংকোচন এটাকে আমরা বলবো হচ্ছে নিলয়ের সংকোচন বা সিস্টল, আর 2টি নিলয়ের যে প্রসারণ এটাকে বলবো হচ্ছে আমরা ডায়াস্টল। ঠিক আছে, তা ঠিক এইভাবেই কিন্তু আলোচনা করা এই মানুষের শরীরে, মানুষের হৃৎপিণ্ড এই অলিন্দের সিস্টল এবং নিলয়ের ডায়াস্টল, আবার অনেক সময় অলিন্দের ডায়াস্টল নিলয়ের সিস্টল, এইভাবে কিন্তু সারা শরীরে মানুষের যে হৃৎপিণ্ডের যে হৃৎচক্র এটি সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে চিত্রের মাধ্যমে তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এখানে আমি যে এই যে কার্ডিয়াক একটি চক্র আঁকিয়েছি, এই যে ভিতরে যে চক্রটি এটি হচ্ছে এট্রিয়াল, অর্থাৎ অলিন্দের সংকোচন প্রসারণ সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে, আর নিচে দেখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এট্রিয়াল ডায়াস্টল। এট্রিয়াল ডায়াস্টল মানে হচ্ছে যে এই ডায়াস্টল দশাটার সময় হচ্ছে অনেক বেশি। দেখো ভালোভাবে লক্ষ্য করো আর কি, ডায়াস্টল দশাটার সময় হচ্ছে অনেক বেশি, আর সিস্টোলিক দশাটির সময়কাল হচ্ছে অনেক কম। ঠিক আছে, আমরা এই সময়টাও বলবো আর কি, এটা ক্যালকুলেশনে যাবো, আগে বিষয়টা ভালো বোঝার চেষ্টা করো আর কি। প্রথমে হচ্ছে এট্রিয়াল ডায়াস্টল দশার সময় হচ্ছে অনেক বেশি, সিস্টোলিক দশার সময়কাল হচ্ছে অনেক কম। এবং এটা কখন থেকে কখন পর্যন্ত, এই যে এখানে দেখানো হয়েছে আর কি, এটা যতক্ষণ পর্যন্ত এখানে শেষ হয়েছে এতক্ষণ পর্যন্ত এট্রিয়ামের ডায়াস্টল দশা থাকে আর কি। এই যে সিস্টল দশাটা সামান্য সময় এটাই হয়, আর এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু হচ্ছে ডায়াস্টল অবস্থায় থাকে আর কি। ঠিক আছে, এই বিষয়টা আর কি আমরা এর পরবর্তী হৃৎপিণ্ডের ছবি দিয়ে তোমাদের এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে এই বিষয়। ঠিক আছে, আর এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার। এই যে ভেন্ট্রিকুলার সিস্টল দশাটার সময় হচ্ছে এই যে এতটুকু সময় আর কি। ঠিক আছে, এতটুকু সময়, আর ডায়াস্টলিক দশাটা হচ্ছে এতটুকু সময়। তার মানে এটা আমরা এতটুকু বুঝতে পেরেছি এখান থেকে যে এট্রিয়ামের মানে ডায়াস্টলিক দশাটার স্থায়িত্ব বেশি, সিস্টোলিক দশাটার স্থায়িত্ব কম। স্বাভাবিক, এটা স্বাভাবিক। সিস্টোলিক দশার সময়কাল কম থাকে, কারণ এটা একটা সংকোচনের মাধ্যমে, অর্থাৎ যখনই ডায়াস্টলিক দশা শেষ হয় তখন সিস্টোলিক দশার সাথে সাথে শুরু হয়ে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, এই সময়টা কম থাকে আর কি। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে এই যে সময়ের বিষয়টা কিভাবে আসলো এখানে, এই বিষয়টা একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। তা এটা আমরা এখানে বলবো আর কি বিষয়টি, কারণ আমরা জানি মানুষের যে হার্টবিটটা হচ্ছে যে একবার সিস্টল একবার ডায়াস্টল হতে যতক্ষণ সময় নেয় সেটা হচ্ছে একটা হার্টবিট। ঠিক আছে, ঠিক এইভাবে মানুষের প্রতি মিনিটে অর্থাৎ 60 মিনিটে মানুষের প্রায় 75 থেকে 80 বার হার্টবিট সংগঠিত হয়, অর্থাৎ হার্টবিট হয়। ঠিক আছে, যে অ্যাভারেজ করি আমরা এটা 75। ঠিক আছে, এই 75কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে একটা হার্টবিট সম্পূর্ণ হতে সময় নেয় 0.8 সেকেন্ড। ঠিক আছে, একটা হার্টবিট সম্পূর্ণ হতে সময় হচ্ছে 0.8 সেকেন্ড। তা একটা হার্টবিট মানে হচ্ছে একটা ডায়াস্টল একটা সিস্টল। তো সেই ক্ষেত্রে এই যে অলিন্দের যে ডায়াস্টল, এই অলিন্দের ডায়াস্টলটার সময় হচ্ছে
0.8 সেকেন্ডের মধ্যে 0.7 সেকেন্ডই থাকে হচ্ছে অলিন্দের ডায়াস্টল দশা, আর সিস্টোলিক দশা থাকে মাত্র 1 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ড। ঠিক আছে, ঠিক তেমনি নিলয়ের ক্ষেত্রে মানে ডায়াস্টোলিক দশাটা থাকে হচ্ছে 0.5 সেকেন্ড, সিস্টোলিক দশা থাকে 0.3 সেকেন্ড। নিলয়ের ক্ষেত্রে একটু সিস্টোলিক দশাটার সময় একটু বেশি নেয়, কারণ হচ্ছে নিলয়ের সংকোচনের ফলে সারা শরীরে রক্ত চলে যায়। ঠিক আছে, এই কারণে এর সিস্টোলিক দশাটা একটু বেশি, কিন্তু এট্রিয়ামের ক্ষেত্রে সিস্টোলিক দশা খুবই কম, 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের মধ্যে আবার ভাগ আছে, 0.05 সেকেন্ড হচ্ছে ওই সংকোচনের তীব্রতা অনেক বেশি থাকে, আস্তে আস্তে তীব্রতাটা 0.05 সেকেন্ডে কমে আসে। এই দুটো মিলে হচ্ছে 0.1 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, আর ভেন্ট্রিকুলার সিস্টল আমি আগেই বলেছি, ভেন্ট্রিকুলার সিস্টলের মাধ্যমে মূলত হৃৎপিণ্ড থেকে মানে রক্ত বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায়, এবং বাম নিলয় সংকোচনের ফলে এয়ারটার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা শরীরে চলে যায়। ঠিক আছে, এই কারণে এর সিস্টোলিক দশাটা একটু বেশি থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে আরও দুইটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আইসোভলিওমেট্রিক কনস্ট্রাকশন। আচ্ছা, আইসোভলিওমেট্রিক কনস্ট্রাকশন এবং রিল্যাক্সেশন কি, অর্থাৎ নিলয়দয় সংকোচন দশাটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়, একবারে যতক্ষণ পর্যন্ত প্রসারণ না হয়, ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা, ওইটা হচ্ছে আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন বা আইসোভলিওমেট্রিক সংকোচন। আর আইসোভলিওমেট্রিক হৃৎপিণ্ডের নিলয় যতক্ষণ পর্যন্ত প্রসারিত হয় সর্বশেষ পর্যন্ত, এটাকে বলা হচ্ছে আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন। ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে মানুষের হৃদ সাইকেলটি চলতে থাকে আর কি। আমি আশা করি এখানে সবগুলো ব্যাখ্যা করে দিয়েছি। এখন আমরা ধাপে ধাপে এগুলো একটু বর্ণনা করার চেষ্টা করব। আমি প্রথমে বলেছি হৃৎপিণ্ড একবার সংকোচন এবং একবার প্রসারণকে একত্রে আমরা হার্টবিট বা হৃদস্পন্দন বলবো। ঠিক আছে, আচ্ছা একজন প্রাপ্ত সুস্থ বয়স্ক মানুষের এই হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় 70 থেকে 80 বার, প্রতি মিনিটে 70 থেকে 80 বার, যেটা আমি আগেই বলেছি। এই প্রতিটি হৃদস্পন্দন সম্পূর্ণ করতে সিস্টল এবং ডায়াস্টল যে চক্রাকারের পুনরাবৃত্তি ঘটে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র। আমি এই কথাগুলোই কিন্তু বলেছি। ঠিক আছে, যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট সংগঠিত হয়, তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে আমরা 60-75 দিয়ে ভাগ করো 0.8 সেকেন্ড। ঠিক আছে, এটার মধ্যে আবার যে সিস্টোলিক দশা এবং ডায়াস্টোলিক দশা দুইটা ভাগ হবে আর কি। ঠিক আছে, যেমন অলিন্দের যে সিস্টোলিক দশা এটা স্থায়ী হচ্ছে 0.1 সেকেন্ড, ডায়াস্টোলিক দশার সময়কাল হচ্ছে 0.7 সেকেন্ড। ঠিক আছে, প্রায় 90% সময় নেয় হচ্ছে ডায়াস্টোলিক দশা, এবং সিস্টোলিক দশা মাত্র 0.10 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে স্বাভাবিকভাবে এট্রিয়াম চক্র এবং ভেন্ট্রিকুলার চক্র উভয়কারই সময়কাল হচ্ছে 8 সেকেন্ড, মানে যেহেতু 8 সেকেন্ডের মধ্যে দুইটা একটা বিট সম্পূর্ণ হয়। ঠিক আছে, সুতরাং ওই সময়ের মধ্যেই কিন্তু এট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকুলের ডায়াস্টল থাকবে। তাহলে যখন এট্রিয়ামের সিস্টল দশা থাকবে তখন ভেন্ট্রিকুলের ডায়াস্টলিক দশা থাকবে, আবার যখন এট্রিয়ামের ডায়াস্টলিক দশা থাকবে তখন ভেন্ট্রিকুলের সিস্টল দশা থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ওই যে এট্রিয়ামের ডায়াস্টল, এটা আমরা ধাপে ধাপে আলোচনা করব। ঠিক আছে, এখানে আমি চিত্র প্রদর্শন করেছি, এর আগে তো গোল ছবি দিয়ে প্রকাশ করেছি, এখানে আমি হৃৎপিণ্ডের ছবি দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এট্রিয়ামের ডায়াস্টল, এই যে ডায়াস্টলিক দশা যে সময়টা আর কি, ডায়াস্টলিক দশা কোনটা, এই যে এখান থেকে শুরু করে এই পুরো দশাটাই হচ্ছে, এই পুরো দশাটা হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টলিক দশা থাকে আর কি। যখন এটিএমের সংকোচন দশা সৃষ্টি হয়, এটা হচ্ছে এই যে খুব কম সংখ্যক এই যে সংকোচন হয়েছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন, অর্থাৎ যখন ঠিক প্রসারণের যে আগ মুহূর্ত সেটাকে আমরা বলছি আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন, আর এটা সংকোচনের ঠিক আগ মুহূর্তে যে সময়টা, এটা হচ্ছে আইসোভলিওমেট্রিক কনস্ট্রাকশন। কার? নিলয়ের। আমরা আইসোভলিওমেট্রিক কনস্ট্রাকশন সবসময় নিলয়ের ক্ষেত্রে টার্মটা ব্যবহার করবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে আসতেছি এট্রিয়ামের ডায়াস্টল। তো এট্রিয়ামের ডায়াস্টল দশাটা কোনটা, এই যে এটা হচ্ছে পুরাটাই আর কি, অর্থাৎ এখান থেকে শুরু হবে আর কি, এই যে এখান থেকে শুরু হবে এই পর্যন্ত আসা, অর্থাৎ এই পর্যন্ত আসার আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টলিক দশা, অর্থাৎ এট্রিয়ামের প্রসারণ দশা, এটার জন্য সময় হচ্ছে 0.7 সেকেন্ড পর্যন্ত থাকে। ঠিক আছে, তাহলে এই সময় কী ঘটনাগুলো ঘটে, যে এই সময় এট্রিয়াম দুটি প্রসারিত এবং শিথিল অবস্থায় থাকে, যে ভিতরে প্রসারিত এবং শিথিল অবস্থায় থাকে। ঠিক আছে, এবং এই সময় ওই যে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড, এটা হচ্ছে ট্রাইকাস্পিড, এটা হচ্ছে বাইকাস্পিড, এটা হচ্ছে ট্রাইকাস্পিড, এটা হচ্ছে বাইকাস্পিড, এটা হচ্ছে ট্রাইকাস্পিড, দুইটা কপাটিকা বন্ধ থাকে। ঠিক আছে, সাথে সাথে যে দুইটা সেমিলুনার কপাটিকা থাকে, একটা হচ্ছে এয়ারটার মুখে আর একটা হচ্ছে পালমোনারি ধমনির মুখে, যে সেমিলুনার কপাটিকা থাকে এরাও বন্ধ থাকে, ওদের সবগুলো কপাটিকায় বন্ধ থাকে, এবং এট্রিয়াম দুটি প্রসারিত অবস্থায় থাকে, শিথিল অবস্থায় থাকে। তো শিথিল অবস্থায় থাকার ফলে কি হয়, যে এদের মধ্যবর্তী চাপ হ্রাস পায়,
ফলে যেটা হয় যে মানুষের যে এই যে সুপিরিয়র ভেনা কেভা ইনফিরিয়র ভেনা কেভা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে বা ডানোলিন্দে প্রবেশ করে এবং অপরদিকে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম লিন্দে প্রবেশ করে। ঠিক আছে, আমি এই কথাটি এখানে বলেছি। এরপরে কি হয়, এই সময় হৃৎপিণ্ডের পেশি থেকেও অর্থাৎ হৃৎপিণ্ডের যে শরীরের যেখানে রক্ত সরবরাহ করে এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ওই যে করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডের ডানোলিন্দে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ যত রক্ত আছে ডানোলিন্দে এসে প্রবেশ করবে। ঠিক আছে, এবং অলিন্দ দুইটি রক্তপূর্ণ হলে এবং যখন এই অলিন্দ দুইটা রক্তপূর্ণ হবে তখনই তার সিস্টোলিক দশা শুরু হবে। এই যে সিস্টোলিক দশা, এখানে কিন্তু সব রক্তপূর্ণ অবস্থায় আছে, সিস্টোলিক দশা এখনও তৈরি হয় না। এটা বললাম না 0.7 সেকেন্ড, এখান থেকে সার্কেলটা এই পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে এর সিস্টোলিক দশাটা কখন আসবে? এই যে এটা হচ্ছে সিস্টোলিক দশা। তার মানে এটা হচ্ছে ডায়াস্টোলিক দশা, এটা হচ্ছে সিস্টোলিক দশা। ডায়াস্টোলিক দশাটা স্থায়ী হচ্ছে এই পর্যন্ত, আর এতটুকু হচ্ছে সিস্টোলিক দশা। ঠিক আছে, এই সময়টা হচ্ছে 0.7 সেকেন্ড এই পর্যন্ত। এটা সিস্টোলিক দশা। এই যে সেমিনুলার কপার্টি, এই যে এই কপার্টিকা দুইটা বন্ধ রয়েছে। ঠিক আছে, যখনই সংকোচন হওয়া শুরু হবে তখনই কিন্তু হচ্ছে এটা খুলে যাবে। এখন আমরা এখান থেকে এই অংশ থেকে আলোচনায় চলে আসবো এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয় দেখো, যে এট্রিয়ামের সিস্টল, এখন এট্রিয়ামের সিস্টল শুরু হবে। ঠিক আছে, এবং এর ঠিক আগ মুহূর্তে কিন্তু আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন দশা থাকে আর কি। ঠিক আছে, আর আমরা আগেই বলেছি যখন এট্রিয়ামের সিস্টল দশা থাকবে তখন হচ্ছে ডায়াস্টোলিক দশা থাকবে। যেহেতু এখন এটা ডায়াস্টোলিক দশা চলতেছে তখন এট্রিয়ামের সিস্টোলিক দশা এখানে বলবৎ থাকবে। ঠিক আছে, আচ্ছা এট্রিয়ামের ডায়াস্টল দশা শেষ হলে অর্থাৎ এর ডায়াস্টোলিক দশাটা যখনই শেষ হয়েছে, এই যে সেমিলুনার কপার্টিকা বন্ধ, এখানে হচ্ছে এই যে বাইকাসপিড ট্রাইকাসপিড কপার্টিকা বন্ধ। এট্রিয়ামের সাথে সবসময় তোমরা লক্ষ্য করবো হচ্ছে বাইকাসপিড ট্রাইকাসপিড কপার্টিকা বন্ধ আর কি, এরা বন্ধ থাকবে সবসময়। এটা তো নিলয় সংকোচনের ফলে সৃষ্টি হবে, এটা আলাদা বিষয়, কিন্তু এটার ক্ষেত্রে সবসময় বাইকাসপিড ট্রাইকাসপিড কপার্টিকা বন্ধ থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সংকোচন প্রথমে ঢেউ শুরু হয়, এটা কোথায়? আমরা জানি হৃৎপিণ্ডের যে ডানোলিন্দ আছে এর নিচে কিন্তু SAN সাইনোএট্রিয়াল নোড থাকে। এই সাইনোএট্রিয়াল নোডে এক ইলেকট্রিক সিগন্যালের ফলে অর্থাৎ এই পেসমেকার থেকে ইলেকট্রিক সিগন্যালের ফলে এই সংকোচন দশা সৃষ্টি হয়। এটা ঢেউটা প্রথমে হৃৎপিণ্ডের ডানোলিন্দে শুরু হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে বামলিন্দে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এমন ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে ওই নিলয়দ্বয় সংকোচন শুরু হয়ে যায়। সংকোচন হলে কি হবে, যে এই ডানোলিন্দ সাইনোএট্রিয়াল নোড সংকোচনের সূত্রপাত ঘটায়। আমি যেটা বলেছি, এই সংকোচন হওয়ার ফলে কী হবে, এট্রিয়ামের যে এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড দুইটা কপার্টিকা খুলে যাবে। খুলে গেলে কি হবে, ডানোলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে, বামলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে। আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস বলি, যে লাল হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর নীল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ঠিক আছে, তাহলে এই সংকোচনের দশাটা খুব কম স্থায়ী হয়েছে, 0.5 সেকেন্ডের মধ্যে এটা সংকোচন হয়ে যায়, ফলে ডান এট্রিয়াম এবং বাম এট্রিয়াম দুটি খালি হয়ে যায়। ঠিক আছে, এবং এটা 0.1 সেকেন্ডের মধ্যে এটা ঘটে। এই কারণেই এখানে এই সময়টা খুব কম সময়, এই যে এই একটা দশার মধ্যে শুধু দেখানো হয়েছে, এই অল্প সময়ের মধ্যে এটা সংকোচন হয়ে যায়। ঠিক আছে, এর মধ্যে আমি এটা প্রথমে বলেছি যে প্রথম 0.5 সেকেন্ড সর্বোচ্চ সংকোচনের মাত্রা থাকে, প্রথম 0.05 সেকেন্ডে, এবং এটাকে বলা হচ্ছে ডাইনামিক ফেজ, খুব দ্রুত সংকোচন হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে এই সংকোচনের মাত্রাটা কমে যায়। 0.05 সেকেন্ডে এটা ক্ষীণতর হয়ে যায়, প্রশমিত হয়ে যায়, এটাকে ডাইনামিক ফেজ বলা হয়। ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল এবং সিস্টল গেল। এবার আমরা দেখব হচ্ছে ভেন্ট্রিকুলের সিস্টল। কারণ আমরা জানি যখন এট্রিয়ামের ডায়াস্টল থাকে, এটা আলোচনা করছি প্রথমে, তাহলে যখন ডায়াস্টল থাকবে তখন নিলয়ের কী থাকবে, সিস্টল দশা থাকবে। ঠিক আছে না, তাহলে হচ্ছে আমরা প্রথমে আলোচনা করতেছি ভেন্ট্রিকুলার সিস্টল দশা। ভেন্ট্রিকুলার সিস্টল দশাটা কোনটা, এই যে মাত্র এই দুইটা ফেজ, ভেন্ট্রিকুলার সিস্টল, আর বাকি এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক দশা, মানে ভেন্ট্রিকুলার প্রসারণ দশা আর কি। তাহলে যখন এট্রিয়ামের ডায়াস্টল ছিল তখনই কিন্তু এই হৃৎপিণ্ডের নিলয় দুটি সংকুচিত হওয়া শুরু হয়। ঠিক সংকোচন হওয়ার আগ মুহূর্তে অর্থাৎ প্রসারিত থাকার ঠিক শেষ মুহূর্তে এটাকে আমরা বলছি হচ্ছে আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন, অর্থাৎ যখন সংকোচন শুরু হবে ঠিক তার পূর্ব মুহূর্তকে এটাকে আমরা বলছি হচ্ছে আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়, এখানে এট্রিয়ামের সিস্টলের পরপরই এটা সিস্টল হওয়ার পরপরই কিন্তু হচ্ছে এই ভেন্ট্রিকুলার ডায়াস্টল দশা শুরু হয়ে যায় এবং এরা হচ্ছে রক্তপূর্ণ অবস্থায় এরা সংকোচন হয়। তা সংকোচন হলে কি হবে, সেখানে এই সময় বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপার্টিকা দুইটা বন্ধ হয়ে যাবে, সজোরে বন্ধ হয়ে যায়, এবং কপার্টিকা দুইটা কিন্তু সজোরে বন্ধ হয়ে যাবে এবং সেমিলুনার কপার্টিকা দুইটি খুলে যাবে। এই যে সেমিলুনার কপার্টিকার মধ্যে এসে রক্ত চাপ দিবে, এই দুইটা কপার্টিকা খুলে যায়।
ঠিক আছে, কপাটিকা দুইটি খুলে যায় এবং এই দুইটা কপাটিকা খুলে যাওয়ার সময় হৃৎপিণ্ডে একটি শব্দের সৃষ্টি হয়, এটাকে আমরা বলছি লাভ সদৃশ একটি শব্দের সৃষ্টি হয়। যখন সজোরে এখানে এসে রক্ত ধাক্কা দেয় তখন এই যে সেমিলুনার যে দুটি কপাটিকা রয়েছে, সেমিলুনার কপাটিকা কোনটা, একটা হচ্ছে অ্যাওরটিক কপাটিকা যেটা রক্ত হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে সারা শরীরে রক্ত সরবরাহ করে, যে মাঝখানে যে কপাটিকা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাওরটিক কপাটিকা। আর হৃৎপিণ্ডের ডান নিলয়ের সাথে যে পালমোনারি ধমনির যে কপাটিকা, যেটার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে রক্ত ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে। এবং ভেন্ট্রিকুলার মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকল থেকে সমস্ত রক্ত দেহের বাইরে নির্গত হয়। ঠিক আছে, দেহের বাইরে কীভাবে, যে কপাটিকা দুই খুলে যাওয়ার পরই রক্ত কোথায় চলে যায়, এটার মাধ্যমে যে পালমোনারি এয়ারটার মাধ্যমে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যায়। ঠিক আছে, আচ্ছা, এই দশার সময়কাল মাত্র 0.0 সেকেন্ড, এই সংকোচনের সময়টা মাত্র 0.03 সেকেন্ড। আবার যখন এই দশাটার পরে যে দশাটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল দশা, এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল দশা, তাহলে এটাকে রিল্যাক্সেশন বলছে, অর্থাৎ সংকোচন হওয়ার শেষ, প্রসারণ হওয়ার ঠিক আগ মুহূর্তে যে দশাটা, এটাকে আমরা বলছি হচ্ছে আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন দশা। ঠিক আছে, এখানে ভেন্ট্রিকুলার সিস্টলের পরই ডায়াস্টলিক শুরু হয়ে যায় এবং এই দশার সময়কাল হচ্ছে 0.5 সেকেন্ড। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা 0.5 সেকেন্ড পর্যন্ত এই দশাটার সময়কাল স্থায়ী হয়। ঠিক আছে, যখনই ভেন্ট্রিকুলার প্রসারিত হতে থাকে তখনই এদের মধ্যবর্তী চাপ কমতে থাকে, ফলে এয়ারটা এবং পালমোনারি ধমনী এর রক্ত ভেন্ট্রিকুলের দিকে ফিরে আসতে চায়, কিন্তু অতি দ্রুত গতিতে সেমিলুনার কপাটিকা দুটি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যেটা হয় যে রক্ত যখন এই কপাটিকা দুইটিতে রক্ত এদিকে চলে যাওয়ার ফলে যখন এটা সংকুচিত হয়ে যায়, অর্থাৎ আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন দশা যখন থাকে তখন যেটা হয়, এখান থেকে রক্ত যখন চলে যায় তখন সংকুচিত হলে কি হয়, এর ভিতরে যে প্রেশার, নিলয় দুটির প্রেশার কি কমে যায় না, কমে যাওয়ার ফলে কি হয়, যে রক্তটা চলে গেছিলো ওইটা ফিরে আসতে চায়। ঠিক আছে, এয়ারটার মাধ্যমে এটা আবার পুনরায় বাম নিলয়ে ফিরে আসতে চায় এবং ওই ফুসফুসে যে রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে চলে যায় সেটা আবার পুনরায় বিপরীত দিকে ফিরে আসতে চায়, এই কারণে এই ছবিটা দেখানো হয়েছে। কিন্তু যেটা হয় যে এই সেমিলুনার কপাটিকা দুটি সজোরে বন্ধ হয়ে যাওয়ার কারণে রক্ত আর পিছন দিকে ফিরে আসতে পারে না, মানে এই কপাটিকার মাধ্যমে রক্ত ওই সারা শরীর থেকে ডাইরেক্ট আর পিছনে ফিরে আসতে পারে না, এই কারণে এরা সজোরে বন্ধ হয়ে যায়। এই কারণে এখানে আবার একটি শব্দের সৃষ্টি হয়, এটাকে ডাব আকৃতি শব্দ হয়। এই যে আমরা যে লাভ ডাব যে শব্দ হয়, অনেকে যারা প্রেশার মেপেছো বা তোমরা জানো আর কি প্রেশার মাপা, ওরা কিন্তু আমরা যখন ওই স্ফিগম্যানোমিটার যন্ত্র ওই যে স্টেটোস্কোপটা হাতে ঢুকানো হয় তখন কিন্তু এই লাভ ডাব শব্দটা শোনা যায়। ঠিক আছে, এই লাভ ডাব শব্দটা কিন্তু সজোরে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে। লাভ শব্দটা কখন হয়, যখন এই যে রক্ত ওই সজোরে এসে কপাটিকে ধাক্কা দিয়ে রক্ত চলে যায় নিলয় সংকোচনের ফলে, তখন যে শব্দ হয় সেটা লাভ। আবার যখন কপাটিকা দুটি বন্ধ হয়ে যায় তখন আরেকটি সজোরের শব্দ হয়, এটাকে ডাব শব্দ বলা হয়, লাভ ডাব শব্দের মাধ্যমে। ঠিক আছে, মূলত এইভাবেই মানুষের শরীরে চক্রাকারে এই হার্টবিট বা হৃদচক্র চলতে থাকে এবং এর মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের দুইটি প্রকোষ্ঠের মাধ্যমে চক্রাকারে চলতে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আজকের এই পুরো আলোচনা জুড়ে আমি তোমাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি আশেক মোহাম্মদ কলেজ জামালপুরে কর্মরত রয়েছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই আরও বুঝতে সমস্যা থাকে তাহলে আমরা কমেন্টে জানাতে পারো। এই বিষয়ের উপরে পরবর্তীতে আমি আবার লেকচার তৈরি করবো আর কি। আজকে এই পর্যন্তই, লেকচারটি বড় হয়ে গেছে আর কি, তবে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করবা, বইয়ের মধ্যে রয়েছে, এগুলো দেখবা আর কি। ঠিক আছে, বিশেষ করে আজকে ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্যই এটি আমি দিয়েছি, কারণ কার্ডিয়াক চক্রটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আর কি। ঠিক আছে আর কি, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।